ওয়েলকাম টু বিটওয়েস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমাদের হিস্ট্রিতে যেটা সেকেন্ড টপিক, সেটা হচ্ছে রাজপুত। রাজপুত এক একজন গুরুত্বপূর্ণ যেসব শাসক রয়েছে তাদের বিষয়ে কেবলমাত্র আলোচনা করব, আর যেগুলো রাজপুতের যেসব পার্ট গুলো আছে সেই পার্ট বিষয়ে আলোচনা করবো। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। ফার্স্ট অফ অল তাদের শাসকদের বিষয়। ফার্স্টে যে শাসকের বিষয়ে পড়বো সেটা তিনি হচ্ছেন পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান, আচ্ছা, ইনি কোথায় কোথায় শাসন করতেন? পৃথ্বীরাজ চৌহান দিল্লি এবং হরিয়ানাতে শাসন করতেন। ঠিক আছে, এনার সময় দুটি গুরুত্বপূর্ণ ব্যাটল হয়েছিল। গুরুত্বপূর্ণ ব্যাটেল হয়েছিল, কি কি ছিল? ফার্স্ট ছিল প্রথম তরাইনের যুদ্ধ, ইনের যুদ্ধ। এটা টাইম পিরিয়ড কত ছিল? ওকে, প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1191। ঠিক আছে, আর দ্বিতীয় তরাইনের আর সেকেন্ড আরেকটা যে ব্যাটল হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ এটা হচ্ছে কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা হচ্ছে 1192। ঠিক আছে, এবার একটু প্রথম তরাইনের যুদ্ধ দ্বিতীয় তরাইনের যুদ্ধ বিষয়ে আলোচনা করা যাক। প্রথম তরাইনের যুদ্ধ, প্রথম তরাইনের যুদ্ধ বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে এই যুদ্ধে, মানে এই যুদ্ধটা কাদের মধ্যে হচ্ছে? মোহাম্মদ ঘুরি, আমি কি বলি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। ঠিক আছে, তবে এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে গেছিলেন। হেরে গিয়েছিল বা পরাজিত হয়েছিল। ঠিক আছে, এটা গেল প্রথম তরাইনের যুদ্ধ। এবারে আসে দ্বিতীয় তরাইনের যুদ্ধ। এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল? এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন। এই যুদ্ধটা হয়েছিল মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের মধ্যে, আর এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হওয়ার পর দিল্লি তার হাতছাড়া হয়ে যায়। হাতছাড়া হয়ে যায় এবং এরপর মোহাম্মদ ঘুরি কি করেন? মোহাম্মদ ঘুরি তার স্লেভ কুতুবউদ্দিন আইবককে
দিল্লি শাসনের ভার দেন। এর পরবর্তীকালে কুতুবুদ্দিন আইবক স্লেভ ডাইনেস্টি দিল্লিতে স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এখানে পৃথ্বীরাজ চৌহান শেষ হলো। এইবারের নেক্সট রাজপুত রাজা জয়চাঁদ গড়ওয়ালের বিষয়ে পড়ব। নেক্সট রুলার জয়চাঁদ গড়ওয়াল বা ওনাকে রাঠোরও বলা হতো। ওকে, এনার টাইম পিরিয়ড কত ছিল? 69 থেকে 1190। ঠিক আছে, এনার সম্পর্কে খুব কম তথ্য ইম্পর্টেন্ট, সেগুলোই শুধু বলবো, শুধু সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি ব্যাটল অফ চাঁদাবার বা চাঁদবাড়া মাধ্যমে জয়চাঁদকে পরাজিত করেন। আর কি করেছিলেন? আর তাকে হত্যা করেছিলেন। ঠিক আছে, এই ব্যাটেল অফ চাঁদবাড়া এই ওয়ারটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? হয়েছিল 1194-এ। ঠিক আছে, তাহলে জয়চাঁদের সম্পর্কে জাস্ট এইটুকুনি বেশি ইম্পর্টেন্ট, আর কিছু না। তো নেক্সট এবারে পড়বো নেক্সট শাসক 1433 থেকে 1468 এনার সময়। ঠিক আছে, ইনি কে ছিলেন? ইনি ছিলেন মেওয়ারের একজন গুরুত্বপূর্ণ বা খুব ফেমাস একজন শাসক। ইনি মানে রণকুম্ভ, ইনি মোহাম্মদ খিলজিকে পরাজিত করার পর চিতরে কি করেছিলেন? একটি বিজয় স্তম্ভ প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এনার উত্তরসূরি কারা ছিলেন? উত্তরসূরি ছিলেন রানা শুঙ্গ আর ছিলেন রানা প্রতাপ। ঠিক আছে, এনার উত্তরসূরি ছিলেন তারা রানা শুঙ্গ আর রানা প্রতাপ। এবারে আমরা রানা শুঙ্গের বিষয়ে পড়বো। রানা শুঙ্গ সিসোদিয়া ক্ল্যানের লোক ছিলেন, আর ইনি একজন মেওয়ারের শাসক ছিলেন। আচ্ছা, ইনি কার সময়কার ছিলেন, কার সমসাময়িক ছিলেন? ইনি ইব্রাহিম লোদি আর বাবরের সমসাময়িক ছিলেন।
ঠিক আছে, নেক্সট হচ্ছে 1527-এ ব্যাটেল অফ খানওয়া হয় রণসুঙ্গ ও বাবরের মধ্যে। মধ্যে এতে কে পরাজিত হয়? এতে রানা শুঙ্গ পরাজিত হয়। ঠিক আছে, কমপ্লিট হলো এটা রানা শুঙ্গর বিষয়। এবারে যেটা করবো সেটা হচ্ছে রানা প্রতাপ। এর হচ্ছে রানা প্রতাপ। রানা প্রতাপও সিসোদিয়া প্ল্যানেট ছিলেন, লোক ছিলেন। আর ইনি কার সমসাময়িক ছিলেন? ইনি আকবরের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, আকবর রানা শুঙ্গকে রানা প্রতাপকে বশ্যতা স্বীকার করার কথা বললে তিনি তা অস্বীকার করেন এবং এর ফলে 1576-এ হলদিঘাটির যুদ্ধ হয়। এই যুদ্ধে আকবরের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন মান সিং ওয়ান। ঠিক আছে, আকবরের পক্ষ থেকে দাঁড়িয়েছিল হচ্ছে মান সিং ওয়ান। আচ্ছা, এই যুদ্ধতে কে পরাজিত হয়েছিলেন? এই যুদ্ধতে রানা প্রতাপ পরাজিত হয়েছিলেন। এর ফলে কি হচ্ছে না, এর ফলে প্রতাপের যেসব এরিয়া ছিল, যেসব জায়গা তিনি দখল করেছিলেন, সেগুলো মুঘলদের হাতে চলে যায়। যেসব জায়গা দখল করেছিল সেগুলি মুঘলদের হাতে চলে যায়। চলে যায়। ঠিক আছে, এই গেল হচ্ছে ইম্পর্টেন্ট যেসব শাসক ছিলেন তাদের বিষয় তথ্য। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাজপুত স্টেটস বিষয়ে আলোচনা করব। এবারে হচ্ছে রাজপুত স্টেটস বিষয় পড়ব। ঠিক আছে, এর মধ্যে কি কি পড়ে? প্রতিহার সাম্রাজ্যের পতনের পর রাজপুতরা আলাদা আলাদা বা রাজপুত সাম্রাজ্য আলাদা আলাদা পার্টে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, যে পার্টগুলো ছিল তার মধ্যে ইম্পর্টেন্ট হলো, এর মধ্যে উল্লেখযোগ্য হলো
কি কি? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মেওয়ার, আজমেরের চৌহান, বুন্দেলখণ্ডের চান্দেল, দিল্লির তমার, তারপরে হচ্ছে মারওয়ার ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, রাজপুতরা কোন ধর্মাবলম্বী ছিলেন? রাজপুতরা হিন্দু ছিলেন। রাজপুতরা হিন্দু ছিলেন, তবে তারা কিছু কিছু ক্ষেত্রে জৈনিজমকেও সাপোর্ট করতেন। তবে কিছু কিছু ক্ষেত্রে জৈনিজমকে সাপোর্ট করতেন, সাপোর্ট করতেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে এদের সময় বা রাজপুতদের শাসনকালে সময় সিস্টেম বর্ণা সিস্টেমকে আবার দৃঢ়তার সাথে প্রতিস্থাপিত করা হয়, স্থাপিত করা হয়। ঠিক আছে, দৃঢ়তার সাথে প্রতিস্থাপিত করা হয়। এর ফলে কি হয়েছিল? ব্রাহ্মণদের প্রভাব আবার আগের মতো বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে। এইবার আমরা আলোচনা করব যেসব রাজপুতি যেসব পার্টে বিভক্ত হয়ে গেছিল সেসব পার্ট সম্পর্কে কিছু বেসিক বেসিক না কিছু গুরুত্বপূর্ণ যেগুলো টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আজমেরের চৌহান। চৌহানরা প্রথমে প্রতিহারদের গুর্জর প্রতিহারদের জাগিরদার ছিলেন। ছিলেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে অজয়রাজ চৌহান ছিলেন শকাম্বরীর রাজা, বরির রাজা। নেক্সট হচ্ছে তিনি মানে অজয়রাজ চৌহান তিনি অজয় মেরু নামে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। পরবর্তীকালে এই শহরের নাম কি হয়? পরবর্তীকালে এই শহরের নাম হয় আজমের। ঠিক আছে। অজয়রাজ চৌহানের উত্তরসূরির নাম কি ছিল? উত্তরসূরির নাম ছিল বিগ্রহরাজ। ঠিক আছে। ইনি তোমার কিংদের কাছ থেকে দিল্লিকা শহরটি দখল করে নিয়েছিলেন। দখল করে নিয়েছিলেন। ঠিক আছে।
এই সাম্রাজ্যের পতন কবে থেকে শুরু হয়েছে? মহামুদ্রা ঘড়ির সাথে পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধের পর পৃথ্বীরাজ যখন হেরে যান বা পরাজিত হন, তারপর থেকে এই সাম্রাজ্যের পতন পতন বা পতন হতে শুরু করে। পতন হতে শুরু করে। ঠিক আছে, এটা গেল আজমিরের চৌহানদের বিষয়ে আলোচনা। এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার of দিল্লি। এই তমাররা কারা ছিল? না, প্রতিহারদের জাগিরদার ছিল। আচ্ছা, এরা কত থেকে কত পর্যন্ত শাসন করেছিলেন? তমাররা তমাররা 19th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি পর্যন্ত শাসন করেছিলেন। কোথায় কোথায় তারা শাসন করেছিলেন? দিল্লি এবং হরিয়ানা। দিল্লি এবং হরিয়ানাতে তারা শাসন করেছিলেন। ঠিক আছে, মহিপাল তমার 1043 খ্রিস্টাব্দে থানেশ্বর নগরকোট দখল করেছিল। দখল করেছিল। ঠিক আছে, চৌহানরা 12th সেঞ্চুরিতে কি করেছিল? সেঞ্চুরিতে দিল্লি দখল করলে তোমাররা আবার জাগিরদারে পরিণত হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে তোমার শাসকদের বিষয় তথ্য। ব্যাস, এর ছাড়া আর ইম্পর্টেন্ট নাই বিষয়। এবারে যেটা করবো সেটা হচ্ছে মেওয়ার। আচ্ছা, মেওয়ার এই জায়গাটা কোথায় অবস্থিত? মেওয়ার সাউথ সেন্ট্রাল রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, সাউথ সেন্ট্রাল রাজস্থানে এটি অবস্থিত। এই মেওয়ার রিজিয়নের মধ্যে কোন কোন জায়গা পড়ে? মেওয়ার রিজিয়নের মধ্যে কি কি পড়ে? ফার্স্ট পড়ে হচ্ছে উদয়পুর, চিত্তরগড়, আরেকটা হচ্ছে মালদা শহর। ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে মেওয়ার রিজিয়নের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা, মেওয়ারে কারা শাসন করত? মেওয়ারে রাজপুতরা শাসন করত, তাই একে মেওয়ার কিংডম ও মেয়ার কিংডম বলা হয়। ঠিক আছে, আচ্ছা, মেওয়ারের রাজধানী কি ছিল? ক্যাপিটাল ছিল চিত্তরগড়। 1568 খ্রিস্টাব্দে
আকবর চিতোরগড় দখল করে। এর ফলে এরপর থেকে এই শাসন পতন হতে শুরু করে। ঠিক আছে, এটা গেল মেওয়ারের বিষয়ে কিছু তথ্য। আজকে আমাদের ক্লাসটা এইটুকুনি। নেক্সট দিনকে আমরা এর পর থেকে পড়বো। সবে আমরা তিনটে পার্ট কভার করেছি, আরো বাকি আছে, সেটা নেক্সট ভিডিও থেকে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।